উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করিবার জন্য কোনো পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর আছে কিনা, এটাই আমার প্রশ্ন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটি উত্তর খ। প্রশ্ন খ। প্রশ্ন খ। উত্তর হা সূচক হইলে কবে নাগাদ তাহা বাস্তবায়িত হবে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন ৮-এর উত্তর। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি হচ্ছে শিক্ষা। সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। 1962 সালের শিক্ষা আন্দোলনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সালের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশে শিক্ষার কথা বলা হয়েছে। উচ্চশিক্ষার প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশনায় 1973 সালে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স ঘোষণা করা হয়েছিল, যার মূল কথা বিশ্ববিদ্যালয়ের চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চার পরিবেশ সৃষ্টি করা। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আগামী প্রজন্মের ভাগ্য শিক্ষকদের উপর নির্ভর করে। শিশুদের যথাযথ শিক্ষার ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে বিনামূল্যে বই, খাতা, পেন্সিল, দুধ, ছাতু, বিস্কুট বিতরণ করা হতো। বর্তমান আওয়ামী লীগ সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা এবং বিজ্ঞান ও সংস্কৃতির চর্চার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে নিরলস কাজ করে যাচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুশিক্ষিত, সংস্কৃতিমনা, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থানকে সমুন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শিশু, কিশোর ও যুবকদের উজ্জীবিত করার প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন কাহিনী ইতিমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর আমার বাংলা বই এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন কাহিনীর সংশ্লিষ্ট অধ্যায় ও বিস্তারিত বিবরণ পরিশিষ্ট কতে দেখানো হয়েছে। এছাড়া আমরা জাতীয় শিক্ষাক্রম 2012 পরিমার্জনের কার্যক্রম গ্রহণ করেছি, যা বর্তমানে চলমান রয়েছে। 2025 সাল নাগাদ পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়নের সময় শিশুদের উজ্জীবিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন কাহিনী আরও বিস্তারিতভাবে প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর চারুপাঠ, সপ্তবর্ণা, সাহিত্য সম্ভার, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বাংলা সাহিত্য রচনা সম্ভার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ইত্যাদি পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা সাহিত্য, ইতিহাস ও পৌরনীতি পাঠ্যপুস্তকে জাতির পিতার জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন কাহিনী ইতিমধ্যে কারিগরি শিক্ষাক্ষেত্রের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে এবং মাদ্রাসা শিক্ষাক্ষেত্রেও ইবতেদায়ী, দাখিল ও আলিম পর্যায়ে সাধারণ ও মাদ্রাসা উভয় শিক্ষাধারার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম পরিমার্জন কার্যক্রম চলমান আছে। পরিমার্জিত কারিকুলামেও জাতির পিতা বর্ণাঢ্য কর্মময় জীবন কাহিনী শ্রেণীভেদে ইবতেদায়ী, দাখিল, আলিম পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি
পরিশিষ্ট কতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন বৃত্তান্তের কাহিনী সম্পর্কিত তথ্য সেটা পরিশিষ্ট কতে দেওয়া আছে। এটা আর আমি পড়তে চাই না, এটা মানে এটাকে জি, মাননীয় প্রধানমন্ত্রী, পঠিত বলে গণ্য করা হবে। যে এটা পঠিত বলে গণ্য করা জি, হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরিশিষ্ট ক পঠিত বলে গণ্য করা হবে। আমি এখন মাননীয় সদস্য জনাব AKM রহমতুল্লাহকে একটি সম্পূরক প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে যদি জাতির জনক সহকারে তার পরিবারের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহকারে তাদের হত্যা করা না হতো, তাইলে হয়তো আজকে আমাদের এই জিনিস নিয়ে আলোচনাই করতে হতো না। কিন্তু দুর্ভাগ্য জাতির জন্যে, যার নেতৃত্বে, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, তার ব্যাপার নিয়ে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। কারণটা হলো এই 75-এর পরে যে সমস্ত মিলিটারি ডিক্টেটররা আসছেন, জাতির পিতাকে মানে স্বীকৃতি দিতে চান নাই। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে অনেক অনেক জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় প্রশ্ন করুন মাননীয় সদস্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 15ই আগস্টের কালরাত্রিতে যারা হত্যাকারী ছিল, রাজাকার আলবদর যারা ছিল, তাদের অ্যাটলিস্ট বিচার করে আমাদের জাতিকে মাননীয় প্রধানমন্ত্রী কলঙ্কমুক্ত করেছেন। এখন আমার প্রশ্নটা হলো যে আমাদের শুধু মাদ্রাসা ইসের ব্যাপারে অন্তর্ভুক্ত করা হবে, মানে আমি জানতে চাই আমাদের সব কিছু যত শিক্ষা ডিপার্টমেন্ট আছে সব, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাট সব কিছুর মধ্যেই কবে চালু হবে এবং প্রয়োজন পড়লে অনার্স ক্লাসের মধ্যে এটাকে নিয়ে যাওয়া হোক, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আসলে জাতির পিতার এটা ঠিকই যে 75-এর পর ইতিহাস থেকে জাতির পিতার নাম একেবারে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। শুধু 75-এর পর কেন, আমি বলবো যে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরাও তাদের লেখনীতে, যেমন ভাষা আন্দোলনে, সেখানে যে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান রয়েছে এ কথাটা অনেকে মানে বলতেই ভুলে যেতেন, বলতেন না, বা আস্তে আস্তে ওখান থেকে তার সেই অবদানকে মুছে ফেলা হয়েছিল। তিনি যে একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে প্রস্তুত করেছিলেন এবং একটু লক্ষ্য করে ধাপে ধাপে তিনি কিন্তু এই দেশকে, এই দেশের মানুষকে, তারা যে বঞ্চিত, তারা যে শোষিত, তারা যে নিগৃহীত, এই কথাটা তাদের কাছে তুলে ধরে তিনি ধাপে ধাপে একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং তারই ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এবং স্বাধীনতার পর তিনি যেভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত মানে দেশ গড়ে তুলছিলেন, সেই সময় যে ছাত্রছাত্রীদের, তখন তো স্কুল কলেজ সবই তো পাকিস্তানি হানাদার বাহিনী ধ্বংস করে দিয়ে গিয়েছিল, তার মধ্যেও মাত্র অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত স্কুল কলেজ মানে সব কিছু গড়ে তোলেনি, পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনা পয়সায় কাপড় চোপড়, বই পুস্তক, খাবার সব কিছু দেওয়া হতো। এটা হয়তো এখন কেউ চিন্তাই করতে পারে না, যেখানে একটা রিজার্ভ মানি না, যেখানে কিছু নেই, সেখানে এত কাজ তিনি কী করে করলেন মাত্র 3.5 বছর সময়। এরই মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে নিয়ে তিনি দেশের সার্বিক উন্নয়নের পদক্ষেপ নিয়েছিলেন এবং তার শুভফলটা জাতি পেতে শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্য 15 আগস্ট পর তাকে হত্যাই শুধু করা হয়নি, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং সেই সাথে সাথে তার নামটাকে আবার ইতিহাস থেকে মুছে ফেলা মানে কি, এমন কি যে অনেক ছবির মধ্যে যদি ছবিটা থাকতো ওই ছবিটা বন্ধ করে রাখা হতো, তাহলে একটা মাত্র টেলিভিশন কাজে মানে কোথাও তো সেই জায়গা থেকে আজকে যেমন তার বিরুদ্ধে পাকিস্তানি সরকারের যে মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো আমি সংগ্রহ করি এবং এগুলো আমি ছাপানো শুরু করেছি।
পঞ্চম খণ্ড পর্যন্ত ছাপানো হয়েছে, 14 খণ্ড হবে। আর কোনো নেতাবিদে এত তথ্য নেই, কিন্তু ওই তার বিরুদ্ধে লেখা এই তথ্য থেকেই কিন্তু সত্যিকার ইতিহাসটা বেরিয়ে আসছে। এটা কিন্তু পাকিস্তান গোয়েন্দা সংস্থা এবং সব তার বিরুদ্ধে, সবই জাতির পিতার বিরুদ্ধে। সেগুলো এখন আমরা ছাপাচ্ছি যাতে মানুষ জানতে পারে এবং সর্বস্তরে যেন এই সঠিক ইতিহাসটা মানুষ জানে, তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি এবং আমরা নিচ্ছি। এবং আমি মনে করি যে আমাদের দেশের মানুষের এটা জানা একান্ত প্রয়োজন। এই জন্য যে তারা একটা জাতি, স্বাধীন জাতি হিসেবে তাদেরকে যদি সত্যি মাথা উঁচু করে চলতে হয়, তা আমাদের সাথে অর্জনের পিছনে সঠিক ইতিহাস জানা একান্তভাবে অপরিহার্য। কাজে আমরা এটা বলতে পারি যে আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণকে যে তারা পরপর আমাদেরকে এই 3 বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যার ফলে আমরা কিন্তু এটা ধারাবাহিকতা বজায় রাখতে পারছি। নইলে আবার মাঝখানে চেঞ্জ হলে আবার অনেক কিছু হয়ে যায়, সেটা আমরা দেখেছি 96 থেকে 2001-এর পরে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমরা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের দিনলিপি এবং আমার দেখা নয়াচিন, এই 3টি বই না পড়লে ওনার সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হতো না। এই বইগুলি প্রকাশ করায় আমরা কিন্তু ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমার প্রশ্ন হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, আমরা কারাগার দিনলিপি পর্যন্ত আমরা জানলাম, তারপরে কিন্তু কিছু আমরা জানি না। যদি তারপরে বঙ্গবন্ধুর কোনো স্মৃতি, কথা বা কোনো কিছু থাকে, তাহলে সেটা যদি বের করা হয় তাহলে মনে হয় আমাদের পক্ষে আরও কিছু জানা সম্ভব হবে। বিশেষ করে উনি 71 সালের 72 সাল 10ই জানুয়ারি ফিরে আসার পর এবং কারাগারের, পাকিস্তান আমল যে কারাগার ছিলেন, ওনার সম্পর্কে ওনার যে বিচার হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল, তারপরের যে অবস্থাগুলি সম্পর্কে জানার জন্য নতুন প্রজন্ম এবং আমরাও জানতে চাই। এই বিষয়টা কোনো উদ্যোগ নেবেন কিনা? এবং মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সারা জীবন সংসদীয় রাজনীতির কথা বলেছেন। আমি পড়েছি যে পাকিস্তানের গণপরিষদ যখন করাচিতে ছিল, তখন ওনার যে ডিবেটটা, বিশেষ করে বাংলা ভাষা নিয়ে এবং ইস্ট পাকিস্তানকে নিয়ে, ওই ডিবেটগুলি এবং পরবর্তী সময় আরও যে সমস্ত ডিবেট, সেই ডিবেটগুলি নিয়ে সেপারেট একটা বই প্রকাশ করা যায় কিনা, এই দুটা প্রশ্ন আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের কাছে আমার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এই কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়াচিন, এই বইগুলি আমি ছাপাতে পেরেছি। এটা আমার সৌভাগ্য যে আমি এই বইগুলি উদ্ধার করতে পেরেছিলাম। 1971 সালে আমাদের বাসা শুধু আক্রমণও করেনি, যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপরে এই বাসা কিন্তু লুটপাট করে। দীর্ঘ 9 মাস ধরে তারা লুট করে। তো এগুলো যেহেতু এমনি সাধারণ খাতা ছিল, আর আমার মা খুব সযত্নে রাখতেন, তো ঠিক সব কিছু লুট হয়ে যায়, কিন্তু এই খাতাগুলি যেহেতু বোধহয় ওরকম পছন্দ হয়নি কারো, যেগুলি এমনি খাতা পড়ে আছে, তো সেখান থেকে আমি উদ্ধার করি। আমার এটা এগুলি রাখারও জায়গা ছিল না, এমন অবস্থা। আমি যখন 81 সালে আসি, তখন আবার 75-এ যখন হত্যাকাণ্ড হয়, তখনও কিন্তু বাড়ি লুট হয়। সে সময় আরেকবার এই খাতাগুলি আমি উদ্ধার করি। তার মধ্যে 4টা খাতা মানে হারিয়ে যায়, অসমাপ্ত আত্মজীবনীর যে খাতাগুলি, সেগুলি বাংলা বাণীতে ছিল। বহুদিন সেটাকে খোঁজ পাইনি। আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কারণ আমি জানতাম যেগুলি আছে, কারণ আমার একটা স্মৃতি আছে। তিনি যখন কারাগারে বন্দি, বিশেষ করে কুর্মিটোলায় ক্যান্টনমেন্টে, তিনি সবসময়, আমার মা সবসময় একটা খাতা দিয়ে আসতেন লেখার জন্য। তো আমার মধ্যে লিখেছেন, তা আমি যখন ইন্টারভিউতে গেছি, দেখি ওরা বালিশের নিচে খাতাটা, তা আমি ওটা বের করে পড়তে শুরু করি। তো উনি চলে আসেন আমার কাছে, এসে আমাকে কোনো বকা টকা না,
আমাকে গলাটা জড়িয়ে ধরে আদর করে খাতাটা হাত থেকে নিয়ে নেন, নিয়ে বলে যে এখন পড়বি না, যখন আমি থাকবো না তখন পড়িস। খাতাটা রেখে দেয়। তারপর থেকে ওই খাতা ধরিনি আর পাইনি। ওই মা যেখানে রাখতো আমরা জানতাম, কিন্তু আমাদের ওই সাহস ছিল না যে ওটা আমরা ধরি। তো 75 পরে এসে আবার আমি ওই বাসায় অনেক কিছু, কিন্তু আমার মাথায় ওটাই ছিল যে খাতাগুলি কোথায় ছিল সেটা আমাকে উদ্ধার করতে হবে। তখন ওই খাতাগুলি আমি পাই, কিন্তু ওই 4টা খাতা পাই না। এটা অনেক খোঁজাখুঁজি করতে করতে তারপরে আমার ফুফাতো ভাইয়ের কাছে ছিল, সে এক সময় দিয়ে যায় আমাকে। তা আমার সঙ্গে খুব রাগ করি যে তুমি এই খাতাগুলি কোথায় লুকায় রাখলা। আমি তো বাংলা বাহিনীতে গেছি, তাদের রেসে গেছি, আমি বাংলা ডিপার্টমেন্টে গেছি, শুনছি যে বাংলা ডিপার্টমেন্টে যিনি টাইপ করে সে করে এরকম। আমি আর বেবি মওদুদ আমার বান্ধবী দুজনে খুব খুঁজেছি। তো যাই হোক, তারপর আমরা অশব্দ আত্মজীবনীটা আগে বের করলাম। এরপরে কারাগার রোজ নামচাটা প্রায় প্রস্তুত ছিল। সেটা ছিল উনি 66 সালে গ্রেপ্তার হবার পর, তখন কারাগারে বসে লিখেছিলেন। এবং আপনারা দেখবেন ওটা কিন্তু 68 সাল পর্যন্ত লেখা, এবং 68 সালের ওটার একটা অংশ কিন্তু ওই সেই মানে ক্যান্টনমেন্টে বসে লেখা, ছোট্ট যে অংশটা। এর ভিতরে এর একটা খাতা আবার হারিয়ে যায়, সেটা পেয়েছে। আর পরেও আমরা হয়তো আর কিছু লেখা ওনার আর একটা মানে স্মৃতিকথা একটা লেখা আছে, যে ওই অশব্দ আত্মজীবনীর মতনই ওনার জীবন বৃত্তান্ত দিয়ে কিছু লেখা। সেই লেখার সেগুলো আমি প্রস্তুত করেছি, সেটা প্রায় তৈরি হয়ে আছে, ওটা আমরা ছাপতে দেব। কারণ সেটা ছিল মানে মোটামুটি একটা আমার যেটা ধারণা, এটা ছিল ওনার একটা রাফ কাজ। প্রথমে উনি ওটা করেন, ওখান থেকে অসংখ্য আত্মজীবনীটা তৈরি করেন, ছাপানোর জন্য প্রস্তুত করেছিলেন। আর ওটার ভিতরে আরও কতগুলি জিনিস পাই, যে একটা খাতা অস্ট্রেলিয়া প্রবাসী এক ভদ্রলোক তার কাছে ছিল, কিভাবে সেখানে যায়। এখানে আখতারুজ্জামান সাহেব ছিলেন আমাদের সায়েন্স ল্যাবরেটরিতে, একজন সায়েন্টিস্ট। তিনি একবার গোপালগঞ্জের সমিতির মিটিং, তখন আমাকে বলে যে আমার কাছে একটা লেখা আছে, এটা আপনি দেখেন তো। এটা মনে হয় বঙ্গবন্ধুর লেখা। আমি এটা পড়ে বলছি হ্যাঁ এটা তো লেখা, কারণ ওর খাতা আর কিছুই ছিল না। তারপরে এই খাতাটা উনি আমাকে দেন। আরেকটি খাতা বাজেয়াপ্ত করা হয়েছিল, তখনকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এটা বাজেয়াপ্ত করেছিল। 2টি খাতা বাজেয়াপ্ত করে, সেটা আবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট, যখন আমি ওই রিপোর্ট নিয়ে কাজ করি, ওই রিপোর্টের মধ্যে আমি পাই যে 6খানা খাতা নিয়ে যায়, তার থেকে 4খানা খাতা তারা ফেরত দেয়। আমার মা, আমার আব্বার যে ফুফাতো ভাই মমিনুল হক খোকা, উনি আমাদের সাথে সবসময় থাকতেন, ওনাকে পাঠাতেন বারবার যে খাতাগুলি চেয়ে নিয়ে আয়, খাতাগুলি নিয়ে আয়। তো ওখানে লেখা আছে যে মমিনুল হকের কাছে 4খানা খাতা দেওয়া হলো, 2খানা খাতা বাজেয়াপ্ত করা হলো। তা আমি এসবি রিপোর্ট যখন করি, তখন ওই খোঁজ করতে চেষ্টা করি। খোঁজ করতে 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 পরে 12 সালে এসে, এটা বোধহয় 14 কি 15 সালের দিকে আমি এই খাতাটা পাই। এটা আমাকে এর সাবেক যে আইজিপি, তাকে, সে এসবিতে ছিল, অনেক কষ্ট করে সেখানে খুঁজে ওই একটা খাতা পাওয়া যায়। তো সেটাও আমরা ওই কারাগার রোজ নামচার ভিতরে প্রথম যেটা ওখানে দেওয়া আছে, ওই যে থালা বাটি কম্বল জেলখানা সম্বল, এই খাতাটা কিন্তু পরে পাই। সেটা আমি ওই কারাগারের রোজ নামচার সাথে ওটা দিয়ে দিই, কারণ এটা সেই সময়কার ইয়ে ছিল। আর কারাগার রোজ নামটা মূলত 66 সাল থেকে 68 সাল পর্যন্ত আছে, কিন্তু 71 সালেতে আর কোনো লেখা নাই, পাইনি। কারণ 71 সালে উনি যে কারাগারে ছিলেন, কী অবস্থায় ছিলেন, কী ছিলেন, আসলে আমরা কিছু জানি না। আর তিনি কিন্তু কখনো তার যে কারা জীবনে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা কিচ্ছু তিনি বলেননি। যেটুকু আমরা জানি এই বই পড়ে, যতটুকু জেনেছে লেখা পড়ে, এর বাইরে কিন্তু আর কিছু জানতে পারিনি। কোনদিন উনি বুক ফুটে বলতেন না যে ওনার কোনো কষ্ট ছিল, বা কখন বলেননি। এমনকি আমি রেহানাকেও জিজ্ঞেস করলাম, কারণ ও ছোট ছিল, তো আবার মাঝে মাঝে আব্বাকে এগুলি জিজ্ঞেস করতো, যে ওটা হয়তো আমরা সাহস পেতাম না। সেই দিনে কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করছি, তুই কি কিচ্ছু শুনিস না? বলে আব্বাকে জিজ্ঞেস করছি, বলছে ওগুলি তো শোনা লাগবে না, শুনলে সহ্য করতে পারবি না। ওনার কথা ছিল এটা শোনার দরকার নেই, আমি বলবো না, শুনলে তোরা সহ্য করতে পারবি না। কাজে আর ওখানকার কোনো লেখা আমরা কিছুই পাইনি। শুধুমাত্র সামান্য একটা লাইন পাওয়া যায়, আইয়ুব খানের একটা ডায়েরি অক্সফোর্ড থেকে বের হয়, সেখানে ওনার সম্পর্কে কিছু কমেন্ট করা আছে, যে উনি যখন কোর্টে, যখন ওনাকে নিয়ে আসতো, বঙ্গবন্ধুকে যখন কোর্টে নিয়ে আসতো,
উনি যে আসতেন, দাঁড়াতেন এবং তারপর ওনাকে বসতে দিলে বসতেন এবং উনি এসে দাঁড়িয়েই নাকি জয় বাংলাদেশ বলতেন এবং বলতেন যে আমাকে যা খুশি তাই করো, আমার যেটা করার আমি করে ফেলেছি। অর্থাৎ বাংলাদেশ যে স্বাধীনতা আনা সেটা স্বাধীন হবেই। তো এই কথা, এটা কিন্তু আইয়ুব খানের ডায়েরিতে পাওয়া যায়, সেটাও আমি জোগাড় করে রেখেছি, কিন্তু এর বাইরে আমি কিছু পাইনি। আমি চেষ্টা করে যাচ্ছি, এখনও আমার চেষ্টা আছে যে ওখান থেকে কোনো কিছু উদ্ধার করা যায় কি না। এমনকি ওই মানে জেলখানার ছবি আনতে গেছিলাম, জেলখানাও ভেঙে টেঙে নতুনভাবে করা হয়েছে। ছোট্ট এক কোণে একটুখানি ভাঙা দেওয়াল ছিল, ওই ছবিটুকু জোগাড় করতে পেরেছি, আর পারিনি। আমার চেষ্টা আমি করে যাচ্ছি। আর এখানে আরেকটা চেষ্টা করে যাচ্ছি যে আমি 65 সাল থেকে 77 সাল পর্যন্ত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের যে ডিক্লাসিফাইড রিপোর্টস, এটা টোটালটা পুরোটাই আমরা সংগ্রহ করছি, যেখানে বাংলাদেশের বিষয়টা আছে। বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার কিছু আছে, সে অনেক কাগজ বিশাল। তো সেগুলি আমার কাছে এতদিন হার্ড ডিস্কে ছিল। করোনা ভাইরাসের কারণে একটা ভালো হয়েছে যে ঘরে থাকার সুবাদে সেগুলি সব আমি ধীরে ধীরে কম্পিউটার করে করে মিলে না যায় এই বিষয়টি রেখে দিচ্ছি এবং ওটা আস্তে আস্তে আমি দেখছি সেখানে কিছু পাওয়া যায় কি না। ওই সময়কার আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি, কিন্তু আসলে ওনার ওই সময়কার কেস বা কারাগারের ব্যাপারে কোনো তথ্য আমাদের জানা নাই। তবে চেষ্টা করে যাচ্ছি যদি কিছু সংগ্রহ করা যায়। কারণ এত কষ্ট একজন মানুষ একটা দেশের জন্য, একটা জাতির জন্য করতে পারে, যেটা ধারণাও করা যায় না। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন সংগঠন করার জন্য, আওয়ামী লীগটাকে শক্তিশালী করার জন্য নিজে মন্ত্রিত্ব ছেড়েছিলেন। আর এই দেশের মানুষের জন্য শুধু মন্ত্রিত্ব নয়, উনি সব কিছুই ছেড়েছিলেন। উনি নিজে ইচ্ছে করলেই প্রধানমন্ত্রী হতে পারতেন, ক্ষমতায় যেতে পারতেন, কিন্তু ওনার মাথায় এটাই ছিল যে উনি দেশকে স্বাধীন করবেন, এই বাঙালি স্বাধীন হবে। এই চিন্তা থেকেই তার সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন। তো আমি ধন্যবাদ জানাই যে অন্তত এখন এই নামটা, যে নামটা 75 পর সম্পূর্ণ মুছে যায়, আজকে আবার সেই নামটা ফিরে এসেছে। অর্থাৎ ইতিহাস, আসলে ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনো না কোনোভাবে সেটা সামনে আসবেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 9, মাননীয় সদস্য জনাব বেনজির আহমেদ, ঢাকা 20। আপনি পাঠপূর্বক উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয়ে প্রশ্ন রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের করোনা ভাইরাসের এই দুঃসময়ে সহায়তা করিবার লক্ষ্যে বাংলাদেশ সরকার এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 9-এর উত্তর, বর্তমান আওয়ামী লীগ সরকার করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারে সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই অন্তর্বর্তী সময়ে বিদেশস্থ বাংলাদেশ মিশনে শ্রম কল্যাণের উইংয়ের মাধ্যমে আমরা দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মাঝে প্রায় 11 কোটি টাকার ঔষধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করেছি। করোনার কারণে চাকরিচ্যুত হয়ে কিংবা অন্য কোনো কারণে বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে 500 কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছি। এছাড়া করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশে প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসী করোনায় মৃত কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদানের জন্য আমরা ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড থেকে 200 কোটি টাকার তহবিল গঠন করেছি। এই সংক্রান্ত নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল হতে ক্ষতিপূরণ বাবদ
3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় বর্তমানে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা 3 লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে এই চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আমি কতিপয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের নিকট এ বিষয়ে পত্র প্রেরণ করেছি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে এ বিষয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সরকার গৃহীত খাদ্য ও চিকিৎসা কূটনীতির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জামাদি ও ঔষধ প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে আমাদের প্রতিবেশী অন্যান্য দেশসমূহের যেখানে প্রায় লক্ষাধিক প্রবাসী শ্রমিক ফিরে এসেছেন, সেখানে আমাদের দেশে এখন পর্যন্ত মাত্র 22,000 প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত সময়োচিত কূটনৈতিক উদ্যোগের ফলে ফিরে আসা প্রবাসীর সংখ্যা এখনও কম রয়েছে। আমাদের সরকার ফিরে আসা প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ এবং প্রবাসীদের যথাযথ সহায়তা প্রদানের জন্য একটি ডাটাবেস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া যারা পুনরায় বিদেশে যেতে সক্ষম তাদের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রবাসীদের বিদেশে চাকরি ধরে রাখা, নতুন নতুন প্রফেশনে যোগদান, কৃষিক্ষেত্রে নিয়োগ, এন্টারপ্রেনিউর হিসেবে গড়ে তোলার জন্য কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি ফান্ড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ফান্ডটি হবে ক্লাইমেট ট্রাস্ট ফান্ড এবং ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ডের অনুরূপ। বাংলাদেশি নাগরিকদের বিদেশে গমনাগমনের সুবিধার্থে আমরা ইতিমধ্যে কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং এমিরেটসকে বাংলাদেশে নিয়মিত বিমান চলাচলের অনুমতি প্রদান করেছি। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা লন্ডন রুটে বিমান চালু করা হয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের আবেদনের প্রেক্ষিতে সীমিত পরিসরে ঢাকা কুয়ালালামপুরে বিমান চলাচলের অনুমতি বিষয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। করোনা চলাকালীন সময়ে পাসপোর্ট অধিদপ্তরে প্রাপ্ত 2,15,000 আবেদনের অধিকাংশ পাসপোর্ট মুদ্রণ করে আমরা বিদেশস্থ বিভিন্ন মিশনে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া পাসপোর্ট না থাকার কারণে বাংলাদেশের কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হয় সেজন্য এ সকল পাসপোর্ট মুদ্রণের অপেক্ষায় রয়েছে, তা দ্রুত মুদ্রণ করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব বেনজির আহমেদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে তিনি এই কোভিড-19 সারা বিশ্বে যেখানে আজকে চরমভাবে আঘাত এনেছে, সেখানে বাংলাদেশের সকল দিক থেকেই আজকে আমরা মনে হয় যে অনেকটা ভালো আছি অন্যদের সাথে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এবং তার যুগোপযোগী বিভিন্ন নির্দেশনা কর্মসূচির কারণেই। বাংলাদেশে 1805টি রিক্রুটিং লাইসেন্স আছে, যাদের মাধ্যমে এই পর্যন্ত সারা পৃথিবীতে 163টি দেশে 1,25,00,000 কর্মী প্রেরণ করা হয়েছে এবং প্রায় $18 বিলিয়ন রেমিটেন্স এখন বাংলাদেশে আসছে। এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন স্টেক হোল্ডারকে প্রচুর অনুদান প্রণোদনা ঘোষণা করেছেন। তাদের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই যে এই সেক্টরকে টিকে রাখার জন্য 1805 জন রিক্রুটিং এজেন্সিরকে তাদের কোনো প্রণোদনা দেওয়া হবে কিনা। আর কোভিড-19-এর উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী সাস্টেনেবল আপনার SDG বাস্তবায়নে কর্মসংস্থান কিন্তু আপনার একটা ক্রাইটেরিয়া এখানে আছে। সেটা যদি করতে হয় তাহলে এই সেক্টরকে গুরুত্ব দিতে হবে। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে কোভিড-19-এর এই পরিস্থিতি
মোকাবেলা এবং করণীয় সম্পর্কে আলোচনার জন্য আপনার নেতৃত্বে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী সমন্বয়ে বাইরের নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় সভার অনুমতি আপনি দিবেন কিনা? ধন্যবাদ মাননীয় আমি সদস্য। আর বক্তব্য বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ বিদেশ থেকে মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করেছেন। জি, মিনিট, এক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বিদেশ থেকে আপনার এই গতিশীল নেতৃত্বের প্রশংসা করে ছোট্ট একটা লেখা আমার কাছে এসছে। মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে আমি এক মিনিটে পড়তে পারি। জি, পড়ুন। আমাকে লিখেছেন, দাদা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চোখে বঙ্গজননী রূপে বিদ্যমান। উনার মধ্যে মাকে খুঁজে পাই। বড় স্বাদ হয় একবার উনার পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং ওই মহৎ প্রাণের আশীর্বাদ নিই। উনার ছবি যখনই দেখি তখনই অন্তরে আমার শান্তি অনুভব করি। যদি আপনি ওনার ঠিকানা দিয়ে আমাকে সাহায্য করেন তবে বড়ই বাধিত হব। নমস্কার। রণবীর মুখার্জি, 4/85, বিজয়নগর, পোস্ট অফিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা, 7,32,000। এই চিঠিটা উনি আমাকে এটা পাঠিয়েছেন মোবাইলে এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। এবং নির্মলেন্দু গুণের কাছে 98 সালে মাননীয় প্রধানমন্ত্রী বন্যার সময় একটা পত্র দিয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ দিচ্ছেন এই ত্রাণের ছবি যেন কোনো ক্রমে কোনো মিডিয়াতে না যায়। এটা মানুষকে দেখানোর জন্য না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি ত্রাণ দিচ্ছি মানুষের প্রয়োজনে, তাদের বাঁচার জন্য। তো ওই ভদ্রলোক এই নির্মলেন্দু গুণের এই কবিতাটা থেকে সেটা উদ্ধৃতি করে আমাকে লিখেছেন। সেটার আমি এখন, এবং তিনি ইন্সপায়ার হয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা তিনি দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন, কতটা সাধারণ মানুষের প্রতি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আসলে আমাদের আমাদের যাতে যারা বিদেশে যাচ্ছে তারা যেন স্ব দেশে বিভিন্ন দেশে কাজে থাকতে পারে সেই জন্য কূটনৈতিক যে কার্যক্রম সেটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। এবং আমাদের প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সকলে মিলে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মিটিং এবং আলোচনা সেগুলো করা হয়েছে। এবং ওআইসি-ভুক্ত দেশে বিশেষ করে সেখানে আমাদের লোক বেশি, তো সেখানেও ওআইসির সাথে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের সাথে একটা আলাপ আলোচনা করেছে। সেখানেও একটা ফান্ড তৈরি করবার জন্য প্রস্তাব দিয়েছে এবং আমরা নিজেদের উদ্যোগে তো একটা ফান্ড আমরা করেছি। তাছাড়া যারা বিদেশে চলে গেছে, তারা যাদের চলে আসতে হবে, তারা আমার দেশের নাগরিক। এখানে সমস্যাটা হচ্ছে যে যারা অবৈধভাবে গেছে তারাই বেশিরভাগ, তাদেরকেই তারা খুঁজে খুঁজে বের করে ফেরত নিয়ে আসছে। আবার অনেকে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, যারা ওখানে আসামি হিসেবে তাদেরকেও তারা ফেরত পাঠাচ্ছে। তো সেখানেও কোথাও কোনো দেশ, যেমন কুয়েত অ্যামনেস্টি ঘোষণা দিয়েছে। তা আমরা এভাবে প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আলোচনা আমাদের অব্যাহত আছে। একদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এটা কাজ করে যাচ্ছে, সেটা আমরা করে যাচ্ছি। আর যারা চলে আসছে তাদের জন্য আমি আগেই বলছি যে আমরা বিশেষ প্রণোদনাও দিচ্ছি এবং সেখানে আমরা প্রত্যেকে আসলে যদি কেউ কাজ করতে চায় বা এখানে বিনিয়োগ করতে চায় বা নিজের গ্রামে কিছু কাজ করতে চায় তাদের ঋণের ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন মাননীয় স্পিকার, আমরা 2000 কোটি টাকা আলাদাভাবে একটা প্রণোদনার প্যাকেজ আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং আমাদের কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের জন্য রেখেছি। প্রত্যেকটার জন্য 500 কোটি টাকা করে। সেখানে মাত্র 4% সুদে তাদেরকে টাকা দেওয়া হবে। আর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে মাননীয় স্পিকার, এই ব্যাংকটা কিন্তু আমার নিজের করা এবং সেখানে আমরা করে দিয়েছি। সেখানেও যারা যায়
যারা নিবন্ধিত হয়ে যায় তাদের কিন্তু বিনা জামানতে ঋণ দেওয়া হয়। এটা কিন্তু আমরা দিয়ে থাকি। তারা সেই সাথে ওটা আমরা খোঁজ নিই যে কোন দেশে যাচ্ছে, সেখানে চাকরিটা আছে কিনা, বেতনটা পাবে কিনা, তাদের নিরাপত্তার জন্য এবং নারী পুরুষ নির্বিশেষে যারাই প্রবাসে যাচ্ছে তাদের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। এই জন্য যারা যখন যায় নিবন্ধিত হয়ে তাদের নিরাপত্তাটা নিশ্চিত থাকে। আর তাদের যে আমরা ঋণ দিয়ে দিই, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়, সেটা 9% সুদে তারা নিতে পারে, কিন্তু সেখানে বিনা জামানতে তাদের ঋণটা দেওয়া হয় এবং এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু ঋণটা রেমিটেন্স পাঠাতে পারে। আর রেমিটেন্স যখন পাঠায় সেখানে আমরা 2% প্রণোদনা দিই। এই 2% প্রণোদনা দেওয়ার ফলে এখন মানে বৈধ পথে কিন্তু আমাদের রেমিটেন্স আসছে। কাজে আমাদের একটা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে যে এই যোগাযোগটা আমরা করেই যাচ্ছি যে তারা যেন মানে যে দেশে তারা আছে সেই দেশে তাদের মানে কর্মসংস্থান ব্যবস্থাটা যেন অব্যাহত থাকে সে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। কিন্তু তারপরেও যদি চলে আসতে হয়, এসে যেন তারা বিপদে না পড়ে তার জন্য তাদের জন্য এই ঋণের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তারা নিজের গ্রামে বসে বিনিয়োগ করে বা কাজ করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে নিজের জীবন জীবিকা যাতে চালাতে পারে সেই পদক্ষেপটা আমরা নিয়েছি। যেখানে আবার এই করোনার সময় আসলে মিটিং করা, এটা আপনি জানেন যে একটা আমরাই তো এই যে পার্লামেন্টে বসতে হলে আমাদের অনেক ভাগ করে বসতে হয়, কিন্তু মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন ইতিমধ্যে আমরা কিন্তু মানে মতামত প্রকাশ করা বা আলোচনা সেগুলি কিন্তু হচ্ছে, আর সেভাবে যথেষ্ট উদ্যোগও নেওয়া হচ্ছে। কাজে সেটা আমরা নিচ্ছি। তবে এই মুহূর্তেও যাই না, হয়তো সময়ের পরিবর্তন হলে আমরা তখন দেব। তবে আমি বলবো যে যারা কর্মী প্রেরণ করে তারা যদি যথাযথ নিয়ম মেনে করে তাহলে কিন্তু কেউ বিপদে পড়ে না। তো সেই দিকে একটু বিশেষভাবে যারা বিশেষ করে এই যে ম্যান পাওয়ার বিজনেস করেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আগামীতে লোক পাঠাতে হলে কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কী কাজ করছে সেগুলো যথাযথভাবে একটু খোঁজ খবর নিয়েই তারা পাঠান মানুষ জন্য। আর আমাদের দেশের মানুষ আমরা এত সুযোগ দিই, ঘর বাড়ি বিক্রি করতে হবে না, আমরা বিনা জামানতে ঋণ দিচ্ছি, তারপরেও লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কিভাবে মানে বিদেশে পাড়ি দিয়ে নিজের জীবনটা হারায়। এই যে লিবিয়াতে যে 26 জন মারা গেল, এই সমস্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, কারণ তারা ওখানে নিয়ে তাদের জিম্মি করে, এরপর আবার টাকা চায়। এমনকি যে রোহিঙ্গা যেই নৌকা ভরে ভাসমান, তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে, এক একজনের 70-80 হাজার, 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা করে দিয়েছে কি মালয়েশিয়া যাবে। কোথায় মালয়েশিয়া? তাদের তো ওই নৌকার মধ্যেই তাদের মানে মৃত্যু, এরকমই একটা অবস্থায় তারা পড়েছিল। যাক, একটা নৌকা উদ্ধার করে তাদেরকে আমরা ভাসানচরের স্থান করে দিয়েছি, তাদের খাওয়া দাওয়া থাকা টাকা সব ব্যবস্থা ওখানে করে দেওয়া হচ্ছে এবং কিছু কর্মসংস্থান ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তো এইভাবেই মানুষ যে কেন মানে সোনার হরিণ ধরতে ছোটে আমি জানি না, কিন্তু আমরা কিন্তু যথেষ্ট সব রকম ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, সম্পূরক প্রশ্ন করুন। জি মাননীয় আমি বলছিলাম যে শেষ হয়তো জি, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ। জি, ধন্যবাদ। আসলে আমরা প্রথম প্রশ্নকর্তা আমাদের মাননীয় সংসদ সদস্য রহমতুল্লাহ সাহেব যে করেছিলেন, বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা সবই কিন্তু আমরা কোন ক্লাসে এবং অনার্স পর্যন্ত পড়ানোর জন্য আমরা বলতেছি। কিন্তু আমি এই অনুরোধ করব, এই সংসদে একটি বিশেষ অধিবেশন ডেকে এই 350 সংসদ সদস্য কতজন বঙ্গবন্ধু সম্পর্কে কতটুকু জানেন, এইটা যদি একটু আলোচনা হয় মাননীয় স্পিকার, আমরা সবাই কিন্তু ধন্য হব
এবং এখান থেকে উপকৃত হব। একটা বিশেষ অধিবেশন ডাকা হোক, যদি 7 দিন আলোচনা করতে হয়, কারণ বাঙালি জাতি কোনোদিন স্বাধীন ছিল না। এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধু সারা জীবন কারাগারে থেকে সে কিন্তু এই দেশটা অবশেষে স্বাধীন করে দিয়ে নিজের জীবন দিয়ে চলে গেছেন। উনি কিছুই দেন নাই। ওনার একটি বক্তব্য আমাদের রেসকোর্স ময়দানে যেদিন আমরা অস্ত্র সমাপন করেছিলাম, বলছিল ওরা চাল নেয় ডাল নেই, আমাদের ভাষায় পোল নাই ঘাট নাই, সব লুটপাট করছে, আমি তোমাদের কিছুই দিতে পারবো না। তোমরা যদি আরো 1 বছর যুদ্ধ হইতো তোমরা না খেয়ে থাকতে না, বলা তা আমি এখন করতে পারবো না, তোমাদের নিজেদের হাতে রাস্তাঘাট সব করতে হবে। আমরা আসি, আলোচনা করি, এখানে আমরা শুধু পরের ঘরে চাপাই দেবো যে বই ছাপা হবে, স্কুল আমরা পাঠিয়ে দেবো, তারা পড়বে। আমরা 350 সদস্য এখানে আলোচনা করিনি 1 সপ্তাহ যাবত। বঙ্গবন্ধু সম্পর্কে কেউ কতটুকু জানি আমরা, তখন ভালো মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন যে আমাদের প্রশ্নের জবাবে যে লিবিয়া যাবার সময় যে ট্র্যাজেডি ঘটে গেল, মাননীয় স্পিকার, এখানে ওনারা টাকা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেখি কি যে টাকা তো হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, তাহলে কেউ তো বসে নাই, টাকা যখন পাওয়া যায় তখন তো ধরলে অসুবিধা নাই। এখন এরপরে ব্যাংকাররা আসবে যে আমাদের ব্যাংকে তারল্য সংকট আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টাকা দিয়ে দেন। তো এইভাবে তো টাকা দেওয়া যাবে না। ওনরা যদি টাকা চায়, এত বড় অ্যাসোসিয়েশন যারা প্রধানমন্ত্রীর ফান্ডে এখন 10,000 কোটি টাকা দিতে পারে, একজন পাপলু এই সংসদ সদস্য হইতেছে এই কত কোটি টাকা খরচ করছে, এখন সে লিবিয়া এসে কুয়েতে ধরা পড়ে আছে জেলখানায়। দুঃখজনক আমাদের সংসদ সদস্যের জন্য। অতএব আমরা মনে করি যে এই সমস্ত না করে বরং তদন্ত, আপনি চান তদন্ত করা হোক, কোন রিক্রুটিং এজেন্ট এই সমস্ত লোকদের বাইরে পাঠানো। আমার প্রশ্ন সেটা, প্রশ্ন করুন। আমার প্রশ্ন যে তাদের বিরুদ্ধে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যে তদন্ত করা হোক। আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতগুলো রিক্রুটিং এজেন্টকে এই পর্যন্ত বাতিল করা হয়েছে, কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং কারাগার পাঠানো হয়েছে। কারণ তাদের যেভাবে আদম পাচার করে মানুষ হত্যা করতে হয়েছে, যেভাবে তাদের কাছে জোর জবরদস্তি করে টাকা আদায় করে, এইটা কোনো কাম্য না। কারণ সরকার তাদের বিনা পয়সায় যাচ্ছে, ধন্যবাদ বিদেশ যেতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আসলে যখনই এ ধরনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু তদন্ত করে সেই সব রিক্রুটিং এজেন্সি যারা এই অবৈধভাবে মানব পাচার করেছে, লোক পাঠিয়েছে, তাদের কিন্তু আমরা ধরেছি এবং গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নিচ্ছি। তো আসলে আমি মনে করি যে মাননীয় সংসদ সদস্য একটা সঠিক কথাই বলছেন যে এটা একটা ভালোভাবে দেখা দরকার যে কারা এইভাবে ভুলিয়ে ভালিয়ে মানুষগুলিকে সেই সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে নিয়ে যায় আর তারপরে বিপদে ফেলে বা তাদের মৃত্যু বরণ করতে হয়, সেটা আসলে করা উচিত। আর আমাদের দেশের মানুষেরও সচেতন হওয়া উচিত। আমরা এত সুযোগ করেছি, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিজিটাল সেন্টার, তার মাধ্যমে তারা সেখানে নিজেরা নিবন্ধন করতে পারে এবং সেই নিবন্ধন করার পর যখন যেখানে কাজের সুযোগ আসে সাথে সাথে ওই নিবন্ধিতদের কিন্তু আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। তারা যখন যায় তাদের চাকরির নিরাপত্তা, বেতনের নিরাপত্তা, সব নিরাপত্তা কিন্তু দেখানো হয়। কিন্তু দুর্ভাগ্য যে তারপরেও মানুষ এই ধরনের এজেন্টদের খপ্পরে পড়ে, দালালদের খপ্পরে পড়ে, তারপরে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে যেয়ে একেবারে নিঃস্ব হয়ে যায় এবং ওরা নিয়ে যেয়ে কিন্তু আবার তাদেরকে জিম্মি করে ওদের টর্চার করে, মারে, রেকর্ড শোনায়, কান্নাকাটি করে, আবার টাকা দাও, তাদের আবার এজেন্ট থাকে, তারা টাকা নেয়। তো এগুলি অনেকগুলি কিন্তু আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। তো যদি এটা করতে চান, একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সেটা তালিকা দিতে পারবে যে কাদের এ পর্যন্ত গ্রেপ্তার করেছি। তো এটা এ ব্যাপারে আসলে একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আর দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকা উচিত। কারণ আমাদের অর্থনীতিতে আমাদের প্রবাসে যারা কাজ করেন তাদের বিরাট অবদান আছে, কাজে সেই দিক থেকে আমরা তাদের গুরুত্ব দিই এবং সেই জন্য তাদের নিরাপত্তা তাদের থাকে। এমনকি আমি যেমন সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশে আমাদের যে চ্যান্সেলরি ভবন বা করেছি, প্রত্যেক জায়গায় কিন্তু আমার নির্দেশ আছে সব জায়গায় একটা বসার জায়গা সুন্দরভাবে করে দেওয়া। তারা কোনো কাজে আসলে পরে আলাদা ডেস্ক আমরা করে দিয়েছি যে তারা আসলে পরে তাদের সমস্যাটা কি সেটা জানার জন্য এবং সেটা সাথে সাথে সমাধান করার জন্য।
প্রতিটি অ্যাম্বাসিতে আমরা যে অ্যাম্বাসি নিজেরা যেটাগুলি তৈরি করছি সেখানে আমরা কিন্তু ওই ধরনের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এটা একবার আমি নিজে প্ল্যান দেখে বলে দিচ্ছি যেভাবে থাকতে হবে, যে এসে যেন গরমের মধ্যে দাঁড়াতে না হয়, তার যে যথাযথভাবে বসার জায়গা পায়, সে ঠান্ডার ব্যবস্থা, সেখানে অন্য অন্য বিভিন্ন ব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করতে। তো যারা এই যে কিছু কিছু এজেন্ট তারা করে, আর তাছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছে মাননীয় স্পিকার প্রত্যেকের জন্য আমরা কিন্তু ব্যবস্থা করেছি। তবে ব্যাংকের তারল্য সংকট এখন নাই, সেটা আমি বলতে পারি। যথেষ্ট অর্থ রয়ে গেছে, আছে, আমাদের রিজার্ভও খুব ভালো। আর তাছাড়া আমরা বাজেট সহায়তা পাওয়াতে যথেষ্ট অর্থ আমরা পেয়েছি। আর সেই সাথে এখন আমাদের 36 বিলিয়নের মতো আমাদের রিজার্ভ এখন। আবার রেমিটেন্সও আমাদের বেড়েছে, যেটা অনেকে ভেবেছিল যে রেমিটেন্স কমে যাবে, কিন্তু কমেনি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ আমি যে 2% প্রণোদনা দিয়েছি তার ফলে এটা বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের প্রবাসীদের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের কূটনৈতিক ব্যবস্থা আলাপ আলোচনা চলছে, আর যাতে করে তার জন্য ওখানে যেখানে আছে থাকতে পারে সে চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল এখানেই শেষ হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মাননীয় মন্ত্রীগণের জন্য